হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হায়ার ম্যাথের চ্যাপ্টার 8.3 ত্রিকোণমিতি। তোমরা যারা এসএসসি 26 ব্যাচ আছো তোমাদের কিন্তু এই ত্রিকোণমিতি 8.3 এই চ্যাপ্টারটাই শুধু আছে, 8.1 8.2 কিন্তু নাই, রাইট? এবং তোমাদের অনেকেরই এই চ্যাপ্টারে সমস্যা আছে, তাই না? সো তোমাদের গ নাম্বার যে সেকশনটা, হায়ার ম্যাথের গ নাম্বার যে সেকশনটা, ওই গ সেকশনে তোমাদের কিন্তু সম্ভাবনা এবং ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি 8.1 8.2 নাই, জাস্ট 8.3 আছে। তার মানে তুমি 8.3 এই একটা পার্ট পড়ে তুমি একটা সিকে আনসার করতে পারবা। ওইদিকে সম্ভাবনার পার্ট মানে চ্যাপ্টারটা পড়ে, যেহেতু সহজ চ্যাপ্টার, ওইখান থেকে একটা সিকে আনসার করতে পারবা। দ্যাট মিনস তোমার গ বিভাগ থেকে তুমি যদি দুইটা সিকে আনসার করে ফেলতে পারো, ওইদিকে ভেক্টর থেকে একটা আনসার করো, তার মানে তোমার ওই যে বীজগাণিতিক পার্টের বোঝাটা কমে যাবে। তোমরা যারা চ্যাপ্টার 2কে ভয় পাও, চ্যাপ্টার 9কে ভয় পাও, ওইখানে তোমার বোঝাটা একটু হলেও কমবে। ঠিক আছে? তাহলে আমরা 8.3টা আজকে এমনভাবে পড়বো যেন তোমাদের 8.3 থেকে তোমরা যেই কোনো পরীক্ষায় যেন অবশ্যই আনসার করে আসতে পারো। তোমার সামনে টেস্ট পরীক্ষা আছে, মাঝখানে স্কুল আরও পরীক্ষা থাকতে পারে, এরপর তো এসএসসি পরীক্ষা আছেই। সো যেন তোমরা আনসার করে আসতে পারো। ঠিক আছে? তাহলে আমরা চলো শুরু করি 8.3 শুরুতে আমরা ত্রিকোণমিতির একটু বেসিকটা নিয়ে আলোচনা করব। আমরা বেসিকটার ডিটেলস কোনো প্রমাণ দেখব না, প্রমাণ করতে গেলে আবার 2-3 ঘন্টা লেগে যাবে। ওই প্রমাণের হিসাব বাদ আমরা জাস্ট কিছু বেসিক জিনিসপত্র যেগুলো আমাদের লাগবে আমরা ওই জিনিসগুলো একটু আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আসো যে ত্রিকোণমিতিক যে অনুপাত যে চ্যাপ্টারটা আছে, এই ত্রিকোণমিতিক অনুপাত চ্যাপ্টারের 8.3 যে টপিকটা, 8.3টা হচ্ছে সংযুক্ত কোণ নিয়ে কাজ। ভাইয়া কী কোণ নিয়ে কাজ বলো তো? সংযুক্ত কোণ। বাট তোমাদের বইতে কিন্তু এই কথাটা উল্লেখ নাই, বুঝতে পারছো? সংযুক্ত কোণ নিয়ে কাজ। প্রশ্ন হচ্ছে ভাইয়া সংযুক্ত কোণ এই জিনিসটার আসলে মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে ভাইয়া দুই বা ততোধিক কোণের, বা ধরো দুইটি কোণের যোগফল বা বিয়োগফল যদি 90 ডিগ্রি হয় বা 90 ডিগ্রি গুণিতক হয়, তাহলে কোণ দুইটাকে পরস্পরের সংযুক্ত কোণ বলে। তোমরা পূরক কোণ শিখছো না? দুইটা কোণের যোগফল 90 হইলে পরস্পরকে পূরক কোণ বলা হয়। ঠিক সেম সংযুক্ত কোণ হচ্ছে দুইটি কোণের যোগফল বা বিয়োগফল যদি 90 বা 90-র গুণিতক হয়, দ্যাট মিনস 180, 270, 360 যদি এরকম হয়, তাহলে কোণ দুইটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়। যেমন ধরো আমি তোমাকে যদি উদাহরণ দিই, ধরো 120 ডিগ্রি কমা হচ্ছে 30 ডিগ্রি। বলো তো 120 থেকে 30 বিয়োগ করলে কি 90 না? 90 তো। তাহলে এই কোণ দুটাকে পরস্পরের পূরক কোণ বলা হয়, সংযুক্ত কোণ বলা হয়। ধরো আমি তোমাকে যদি বলি 150 ডিগ্রি কমা 60 ডিগ্রি, বলো তো এদের বিয়োগফল কি 90 না? তাহলে এরা পরস্পরের সংযুক্ত কোণ। বা 150 ডিগ্রি কমা 30 ডিগ্রি, বলো তো এদের যোগফল কি 180 ডিগ্রি না? তাহলে কোণ দুটাকে পরস্পরে কি কোণ বলা হয়? সংযুক্ত কোণ বলে। আবার ধরো তোমার এই 210 ডিগ্রি কমা 30 ডিগ্রি, এদের বিয়োগফল কত বলো তো? 180 ডিগ্রি না? তাহলে কোণ দুটাকে পরস্পরে সংযুক্ত কোণ বলা হয়। বুঝতে পারছো? আবার এমন হইতে পারে যে ধরো 90 ডিগ্রি প্লাস থিতা কমা থিতা, বলো তো এই দুইটার বিয়োগফল 90 না? এরা থেকে এটা বিয়োগ করলে 90, তার মানে এরা পরস্পরে সংযুক্ত কোণ। আবার 90 ডিগ্রি মাইনাস থিতা কমা থিতা, এরাও পরস্পরে কি কোণ? সংযুক্ত কোণ। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টারটা আমাদের কেন দেওয়া হয়েছে, কেন সংযুক্ত কোণ দরকার? ভাইয়া সংযুক্ত কোণের সুবিধাটা হচ্ছে তুমি তো সবসময় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো তুমি মুখস্থ করছো বা তোমার মনে রাখতে হয়, রাইট? কিন্তু তোমাকে আমি যদি বলি সাইন 120, কজ 120, টেন 120, সাইন 150, কজ 150, টেন 150, সাইন 210, কজ 210, টেন 210, এগুলো সব মুখস্থ করবা সম্ভব? সব কিন্তু মুখস্থ করা সম্ভব না। কিন্তু আমরা কি করতে পারি? সংযুক্ত কোণের কনসেপ্ট ইউজ করে এই মানগুলো আমরা বের করতে পারি। সংযুক্ত কোণের কনসেপ্ট ইউজ করে আমরা বড় বড় কোণের মানগুলো বের করতে পারি, মানে বড় বড় কোণগুলোকে আমরা ছোট কোণগুলোতে কনভার্ট করতে পারি। এই জন্য আমরা এই চ্যাপ্টার শিখতেছি, বুঝছো? এই জন্য ওই যে আমরা পড়ছি না সাইন 90 প্লাস থিতা মানে কস থিতা, আবার কজ 90 মাইনাস থিতা মানে সাইন থিতা, এরকম পড়ছি না আমরা? মানে যারা একটু হলো পড়ছো 8.3 তো একটু হলো দেখার কথা, রাইট? সো এই জন্য আমরা এটা শিখি, এটা আমাদের বেসিক আইডিয়াটা আমি তোমাদের দিলাম। এবার আসো যে আমাদের চিহ্নের হিসাবটা। ভাইয়া এখানে 4টা চতুর্ভাগ আছে, রাইট?
তাহলে 4টা চতুর্ভাগে অবশ্যই এখানে চিহ্নের কাহিনী আছে, রাইট? তো প্রথম যে চতুর্ভাগে আমরা জানি কি, প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সাইন কস টেন সেক কোসেক কট অল পজিটিভ, রাইট? দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কোসেকটা পজিটিভ, শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, এটাও আমরা জানি। 3 নাম্বার চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ। এগুলা মানে আসলে প্রমাণ জানা দরকার নেই, জাস্ট তুমি জাস্ট জানো যে কোনটার ক্ষেত্রে কি পজিটিভ, ঠিক আছে? আর 4 নাম্বারের মধ্যে হচ্ছে তোমার এই কস এবং সেক পজিটিভ, রাইট? সো এটা আমরা জানি, তাই তো? আচ্ছা, তোমাদের আমি জাস্ট একটা হয়তো বা ছোট্ট একটা আইডিয়া দিতে পারি যে কেন কোন চতুর্ভাগে কেন কোনটা পজিটিভ বা নেগেটিভ, সেটা একটু যদি বলি তোমাদের জাস্ট হালকা করে। ধরো এইখানে একটা বিন্দু আছে, এখন এই বিন্দুতে আমরা কোণের মান বের করতে চাচ্ছি, তাহলে এই বিন্দুতে বা এই চতুর্ভাগে সাইন পজিটিভ, বাকি সব নেগেটিভ না? তাহলে তুমি চিন্তা করো এই চতুর্ভাগে তুমি যদি একটা ত্রিভুজ আঁকো, জাস্ট এই ত্রিভুজের কথা চিন্তা করো, ত্রিভুজের ভূমিটা কিন্তু এইদিকে, রাইট? তাহলে ভূমিটা হচ্ছে নেগেটিভ, ভাইয়া লম্বটা কি পজিটিভ না? আর অতিভুজ অলওয়েজ পজিটিভ, অতিভুজ কোনদিন নেগেটিভ হয় না। তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা জানি কি সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে প্লাস প্লাস। কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তার মানে মাইনাস। টেন মানে কি লম্ব বাই ভূমি, তার মানে মাইনাস। তার মানে এই চতুর্ভাগে শুধুমাত্র সাইন প্লাস, বাকি সব মাইনাস। এইভাবে জিনিসগুলো কাজ করে। এই চতুর্ভাগে যদি দেখো এটাও মাইনাস, এটাও মাইনাস, তখন লম্ব বাই ভূমি মাইনাস মাইনাস, শুধুমাত্র টেন হবে প্লাস, বাকি সব মাইনাস হয়ে যাবে। বুঝছো? এইভাবে চিন্তা করতে হয় আর কি। ওকে, এটা আমাদের ডিটেলসে আসলে দরকার নাই। এখন আসো সংযুক্ত কোণ কিভাবে চেঞ্জ হয়, কিভাবে তুমি সাইন 120 ডিগ্রিকে 30 ডিগ্রিতে কনভার্ট করতে পারবা, এটা আমাদের জানা দরকার আছে। তো তার জন্য আমাদের যে ফরম্যাটটা আমরা ইউজ করি, সেই ফরম্যাটটা হচ্ছে এইটা, যে n ইন্টু 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির n গুণ দেন প্লাস বা মাইনাস থিতা। 90 ডিগ্রির n গুণ দেন প্লাস মাইনাস কি থিতা। এটা হচ্ছে আমাদের কোণের মান, এটা আমাদের কোণের মান। আর এইখানে হচ্ছে আমাদের সাইন কস টেন সেক কোসেক কট এরকম ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে। তাহলে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে কোণটা থাকবে, এই কোণটাকে আমরা 90 ডিগ্রির গুণিতক আকারে কনভার্ট করব। 90 ডিগ্রির গুণিতক আকারে কনভার্ট করে তারপর আমাদের সংযুক্ত কোণের কনসেপ্টটা ইউজ করতে হবে। এখন এই যে সাইন n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিতা, এটাকে চেঞ্জ করার জন্য তোমাকে দুইটা জিনিস জাস্ট মাথায় রাখতে হবে। নাম্বার 1, চিহ্ন। কোন চতুর্ভাগে এই কোণের মানটা আছে সে অনুসারে তার চিহ্ন কি হবে, প্লাস না মাইনাস। আর নাম্বার 2 হচ্ছে অনুপাত কি চেঞ্জ হবে কি হবে না, মানে সাইন কি কজ হবে নাকি সাইনই থাকবে, মানে অনুপাত কি চেঞ্জ হবে কি হবে না, এটা আমাদের মানে বুঝতে হবে। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা চিহ্ন নিয়ে কাজ করব, তারপর আমরা অনুপাত নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে ভাইয়া অনুপাতের হিসাবটা কীরকম আসে। ভাইয়া অনুপাত চেঞ্জ হইতেও পারে, অনুপাত চেঞ্জ নাও হইতে পারে, মানে আনচেঞ্জও থাকতে পারে। এখন চেঞ্জ হয় কখন, যখন এখানে 90 ডিগ্রির যে গুণিতকটা আছে না, এটা যখন বিজোড় গুণিতক হয়। কি গুণিতক হয় বলো তো? বিজোড় গুণিতক, মানে n এর মান যখন বিজোড় হয়ে যায় তখন অনুপাত চেঞ্জ হয়ে যায়। অনুপাত চেঞ্জ হয় কেমনে? সাইন হয় কস, কস হয় সাইন, সেক হয় কোসেক, কোসেক হয় সেক, টেন হয় কট, কট হয় টেন। আর যদি জোড় গুণিতক হয় তাহলে আর অনুপাত চেঞ্জ হয় না। জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট তুমি এটা মাথায় রাখো, প্রথমে চিহ্ন চেঞ্জ তারপর অনুপাত চেঞ্জ। এবার আমরা ডিটেলসে একদম একটা একটা করে লিখে লিখে তারপরে শিখবো, ঠিক আছে? তার আগে একটা এক্সাম্পল এখানে দিয়ে দিই, তাহলে তুমি খুশি হয়ে যাবা। দেখো, ধরো আমি তোমাকে বললাম সাইন 120, তাহলে সাইন 120কে আমরা 90 ডিগ্রির গুণিতক আকারে লিখবো। তার আমি লিখতে পারি না যে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার আমরা প্রথমে চেঞ্জ করব চিহ্ন। তুমি চিন্তা করো 90 প্লাস 30, 90 প্লাস 30 এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, 2 নম্বর চতুর্ভাগে পড়ে। তাহলে 2 নম্বর চতুর্ভাগে সাইনের মান কিন্তু অলওয়েজ প্লাস। সাইনের মান কি বলো তো? প্লাস। আমি কিন্তু আগে চিহ্ন চেঞ্জ করলাম, মাথায় রাখবো অনুপাত কিন্তু আগে চেঞ্জ করবা না। অনুপাত চেঞ্জ করলে আগে ভুল করে ফেলতে পারো, আগে চিহ্ন চেঞ্জ করবা। এবার আসো 90 ডিগ্রির সাথে কি মনে মনে একটা 1 আসছে না, 1 ইন্টু 90, তার মানে সাইনের মান
90-র বিজোড় গুণিতক, তাহলে অনুপাত চেঞ্জ হয়ে যাবে, সাইন হয়ে যাবে কস, তাহলে হবে কস থিতা, থিতা মানে 30 ডিগ্রি। বুঝছো? তাহলে বলো তো কস 30 ডিগ্রির মান কত? √3/2। তাহলে তুমি খেয়াল করছো কি, যেখানে তুমি সাইন 120-এর মান বের করতে পারতেছিলা না, সেখানে তুমি সংযুক্ত কোণের কনসেপ্ট ইউজ করে তুমি সাইন 120-এর মান বের করে ফেলছো √3/2। ঠিক সেম ভাবে আমি তোমাকে যদি বলি cos 120 কে তুমি কি লিখতে পারো? cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারো না? তো 90 প্লাস 30 যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে cos এর মান কিন্তু মাইনাস। আর যেহেতু 90 ডিগ্রির বিজোড় গুণিতক মানে 1 × 90, আবার বলো না যে ভাই 90 তো জোড় সংখ্যা, না, 90 ডিগ্রির বিজোড় গুণিতক সাথে কি আছে সেটা দেখতে হবে, সাথে 1 আছে, তাহলে বিজোড় সংখ্যা, তার মানে সাইন হয়ে যাবে cos, cos হয়ে যাবে সাইন। তাহলে বলো সাইন 30-এর মান কত? হাফ না? তাহলে cos 120-এর মান হচ্ছে -হাফ। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আসো, তুমি যদি আগে অনুপাত চেঞ্জ করো তাহলে পোলাপাইন যে ভুলটা করে সেটা একটু দেখাই। ধরো তুমি এই সাইন 90 প্লাস থিতা লিখছো না, ধরো তুমি আগে cos থিতা লিখছো, ধরো cos লিখছো, cos লিখার পর পোলাপাইন চিন্তা করে 120 তো দ্বিতীয় চতুর্ভাগে তো cos এর মান মাইনাস, পরে দেয় মাইনাস, মানে সে অনুপাত চেঞ্জ করার পর যেই মানটা আসছে সেটার ক্ষেত্রে হিসাব করে প্লাস না মাইনাস। এটা আমরা কিন্তু ভুল করি, আমি নিজেও ভুল করতাম, তুমিও ভুল করো, তোমরা অনেকেই ভুল করো। এটা আগে চিহ্ন চেঞ্জ করবা, দ্যাট মিনস তোমার উপরে যেটা দেওয়া আছে সেটার মান কি প্লাস বা মাইনাস কিনা এইটা আগে তোমাকে বসাইতে হবে, তারপরে তুমি অনুপাত চেঞ্জ করবা। আর আমরা কি করি, অনেকে আগে আনসার আগে অনুপাত চেঞ্জ করি, তারপরে দেখি সে কি প্লাস না মাইনাস, এটা হবে না। বুঝা গেছে? চলো এবার আমরা অনেকগুলো উদাহরণ দিব। একদম লেখা শুরু করো আল্লাহর নাম নিয়ে। লেখো সাইন 90 মাইনাস থিতা cos 90 মাইনাস থিতা tan 90 মাইনাস থিতা। একদম যা আছে সব একবার লিখে ফেলবো, যেন আমাদের কোনো ধরনের এইখানে আর কনফিউশন না থাকে। তোমাদের অনেক কনফিউশন এই জিনিসগুলোতে, আজকে সব কনফিউশন দূর হয়ে যাবে, ঠিক আছে? আর সবাই অবশ্যই এই ক্লাসগুলা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবা, বুঝছো? আমি চাই পুরো বাংলাদেশ দেখুক, সবাই জানুক, যাদের যে প্রবলেমগুলো আছে সবাই এই প্রবলেমগুলো সলভ করুক, বুঝছো? দেন tan 90 প্লাস থিতা, এরপর হচ্ছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিতা cos 180 ডিগ্রি মাইনাস থিতা tan 180 ডিগ্রি মাইনাস থিতা, এরপরে সাইন 180 ডিগ্রি প্লাস থিতা cos 180 ডিগ্রি প্লাস থিতা tan 180 ডিগ্রি প্লাস থিতা। এরপরে সাইন 270 ডিগ্রি মাইনাস থিতা cos 270 ডিগ্রি মাইনাস থিতা tan 270 ডিগ্রি মাইনাস থিতা। এ প্লাসও লিখবা সেম টু সেম, প্লাসটার আমি আর দেখাচ্ছি না, একবার লিখে ফেলি সাইন 360 ডিগ্রি মাইনাস, তারপরটা হচ্ছে cos সেম, তারপর হচ্ছে tan সেম, বুঝছো? এরপর হচ্ছে তোমার সাইন 360 ডিগ্রি প্লাস থিতা, তারপরে cos সেম, তারপরে tan সেম, এরপরে সাইন অফ মাইনাস থিতা cos অফ মাইনাস থিতা tan অফ মাইনাস থিতা। ভাইয়া এই সবগুলা সমাধান করার পর আশা করি তোমার আর কোনো ধরনের কনফিউশন থাকবে না, ঠিক আছে? খেয়াল করো, আমরা প্রথমে চিহ্ন নিয়ে কাজ করি। তুমি চিন্তা করো তো 90 ডিগ্রি মাইনাস থিতা, 90 ডিগ্রি মাইনাস থিতা, এটা কি প্রথম চতুর্ভাগে পড়ে না? 90 ডিগ্রি মাইনাস থিতা কি প্রথম চতুর্ভাগে পড়ে না? তাহলে প্রথম চতুর্ভাগে কারা পজিটিভ? অল পজিটিভ। প্রথম চতুর্ভাগে কারা পজিটিভ? অল পজিটিভ, তাহলে সবাই প্লাস। আমি প্লাস চিহ্ন দিচ্ছি, যদিও দেওয়া দরকার পড়ে না, তাও বোঝানোর জন্য দিচ্ছি। 90 ডিগ্রি প্লাস থিতা, 90 প্লাস থিতা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে পড়ে না? দ্বিতীয় চতুর্ভাগে অনলি সাইন প্লাস
বাট বাকি দুইটা কি বলো তো, বাকি দুইটা হচ্ছে মাইনাস। বুঝো, 180 ডিগ্রি মাইনাস থিতা, 180 মাইনাস থিতা, তার মানে 2 নম্বর চতুর্ভাগে পড়ে, 2 নম্বর চতুর্ভাগে সাইন প্লাস বাকিরা মাইনাস। 180 ডিগ্রি প্লাস থিতা 3 নম্বর চতুর্ভাগে পড়ে, 3 নম্বর চতুর্ভাগে টেন প্লাস বাকিরা কি মাইনাস। 270 মাইনাস থিতা এটাও 3 নম্বর চতুর্ভাগে পড়ে, তাহলে এটাতেও সাইন আর কজ মাইনাস, টেন কি প্লাস। 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস থিতা, বলো এটা কোন চতুর্ভাগে পড়ে? 4 নম্বর চতুর্ভাগে পড়ে। সাইন মাইনাস টেন মাইনাস বাট কস কি প্লাস। 360 ডিগ্রি প্লাস থিতা প্রথম চতুর্ভাগে পড়ে, অল প্লাস, অল প্লাস, শুধুমাত্র মাইনাস থিতা। খেয়াল করো, এক্স অক্ষের উল্টা দিয়ে গেলে পজিটিভ কোণ, ক্লকওয়াইজ গেলে নেগেটিভ কোণ, তাহলে কজ মাইনাস থিতা মানে ক্লকওয়াইজ গিয়ে 4 নম্বর চতুর্ভাগে পড়তেছে, তাহলে সেইখানে হচ্ছে সাইন মাইনাস টেন মাইনাস কিন্তু কস কি প্লাস। বুঝছো? তাহলে আমাদের চিহ্নের মনে হয় কনসেপ্টটা সবার ক্লিয়ার হয়েছে, রাইট? বোঝা গেছে? আচ্ছা, এইবার আসো আমরা অনুপাত চেঞ্জ করব কি করব না। খেয়াল করো, দেখো এগুলো সব 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি, তার মানে এগুলো সব হচ্ছে 1 × 90 মানে 90-র বিজোড় গুণিতক। 90-র বিজোড় গুণিতক হলে অনুপাত কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। অনুপাত কি হয়ে যাবে? চেঞ্জ হবে। সাইন হবে কস, কস হবে সাইন, টেন হবে কট, তার মানে এটা হবে কস, কস থিতা, এটা হবে সাইন থিতা, এটা হবে টেন থিতা, দেন পরেরটা কি আবার কস থিতা, এটা সাইন থিতা, এটা কি টেন থিতা। কেন এগুলো অনুপাত চেঞ্জ হয়েছে? কারণ 90 ডিগ্রির বিজোড় গুণিতক ছিল। এখানে আসো 180 ডিগ্রি, দ্যাট মিনস 2 × 90, 2 × 90 মানে 90-র জোড় গুণিতক, তার মানে অনুপাত চেঞ্জ হবে না। অনুপাত চেঞ্জ হবে না মানে সাইন সাইন থিতাই থেকে যাবে, কস কস থিতাই থাকবে, টেন থাকবে টেন থিতা। ঠিক সেম ভাবে এগুলোতেও যা আছে তাই থাকবে, সাইন কস টেন। এটা কি 3 × 90, 90-র বিজোড় গুণিতক, বিজোড় গুণিতক অনুপাত চেঞ্জ হয়ে যাবে। সাইন হবে কস, কস হবে সাইন, টেন হবে কট, শেষ। 90 ডিগ্রির জোড় গুণিতক, তাহলে যা আছে তাই থাকবে, সাইন কস টেন। 90-র জোড় গুণিতক যা আছে তাই থাকবে, সাইন কস টেন। এখানে কোনো 90 ডিগ্রি নাই, দ্যাট মিনস কোনো 90-র বিজোড় গুণিতক কিছুই নেই, যা আছে তাই থাকবে, সাইন থিতা কস থিতা টেন থিতা। মনে রাখবা শুধু কজের ক্ষেত্রে মাইনাস থিতা মানে কস থিতা, মাইনাস থিতা মানে কি কস থিতা। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে আমাদের কি এই কনসেপ্ট কি আর কোনোদিন আমাদের ভুল হবে? এই তোমাদের এগুলো নিয়ে এত কনফিউশন, জিনিসগুলো কিন্তু খুবই সহজ, জাস্ট কনসেপ্টটা একটু ক্লিয়ার থাকতে হয়। বোঝা গেছে? এবার চলো আমরা ম্যাথ করি। 8.3-তে বেশি একটা ম্যাথ নাই, খুব অল্প স্বল্প ম্যাথ, যেগুলো দেখাই দেবে এর বাইরে কিচ্ছু নাই, এর বাইরে কিচ্ছু আসবে না। তুমি রিল্যাক্স মুডে খালি ক্লাসটা দেখবা, যেই ম্যাথগুলো করাই দিব সেই ম্যাথগুলো খালি বাসায় করবা, এনাফ। আর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, তোমাদের বইতে 8 নাম্বার আর 9 নাম্বার অনেক ম্যাথ আছে না? এই ম্যাথগুলাতে এই যে কোণের মানগুলা, এই কোণের মানগুলা যে চেঞ্জ হয় বা চেঞ্জ করতে হয়, এইটা তোমাদের একটা বড় সমস্যা। তোমরা কোণের মানগুলো চেঞ্জ করতে পারো না, মানে চেঞ্জ করতে অনেক সমস্যা হয়, রাইট? তো আমরা প্রথমে কোণের মানগুলা চেঞ্জ করার যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার হব, ঠিক আছে? খেয়াল করো সবাই, কোণের মান নিয়ে তোমাদের কেন এত কনফিউশন? খেয়াল করো কোণের মান কিভাবে চেঞ্জ করতে হয়, তারপর আমরা ম্যাথ করতে পারবো খুব সহজে। দেখবা প্রত্যেকটা কোণের মধ্যে ভগ্নাংশ আছে। ভগ্নাংশ মানে উপরে হচ্ছে লব এবং নিচে কি বলতো, নিচে হচ্ছে হর। উপরে লব, নিচে কি হর, তাই না? এরপরে তুমি তো কোণের মানটাকে চেঞ্জ করো, তাই না? ডিরেক্ট চেঞ্জ করতে যাও, তোমরা ডিরেক্ট চেঞ্জ করে ফেলো। ডিরেক্ট চেঞ্জ করলে এই জন্য তোমরা পারো না। তোমরা কি করবা, আমি ট্রিক শিখাই দিই। হরকে হরের মতো থাকতে দাও, হরকে চেঞ্জ করবা না। লবকে চেঞ্জ করবা। লবকে চেঞ্জ করবা কেমনে? লবকে চেঞ্জ করবো হচ্ছে হরের গুণিতক আকারে। লবকে চেঞ্জ করবা হরের গুণিতক অথবা অর্ধেক আকারে। হরের গুণিতক অথবা কি আকারে বলো তো? অর্ধেক আকারে। সাথে লিখবা প্লাস মাইনাস থিতা।
হরের গুণিতক বা অর্ধেক আকারে সাথে লিখবা প্লাস মাইনাস থিতা। যে ভাই জিনিসটা বুঝি নাই, বুঝতা না, আগে তোলার পর বুঝবা। লব এবং হরকে চেঞ্জ করব না, লবকে চেঞ্জ করব হরের গুণিতক কিংবা অর্ধেক আকারে, সাথে প্লাস মাইনাস কিছু একটা থাকবে, এভাবে চেঞ্জ করব। আমরা উদাহরণ দিই, খেয়াল করো, তাকাও। ধরো তোমাকে আমি বললাম 3π ডিভাইডেড বাই 8, এটাকে চেঞ্জ করো, চেঞ্জ করবা কেমনে, কিভাবে 90-র গুণিতক বানাবা? তোমাকে আমি কি বললাম একটু আগে বলো তো? তোমাকে বলছি হরকে চেঞ্জ করবা না, যা আছে তাকে রেখে দিবা। লবকে চেঞ্জ করবা, বলো তো এই হরের অর্ধেক কত? 8-এর অর্ধেক কি 4 না? আবার 8-এর গুণিতক কত? 8, 16, 24, 32, তাই না? কিন্তু বলো তো 3 যে উপরে দেওয়া আছে, এই 3টা কার কাছাকাছি? 8-এর, 16-র নাকি 4-এর? 4-এর কাছাকাছি। তাহলে আমরা 3π কে লিখব 4π মাইনাস পাই, 4π মাইনাস পাই। এরপরে দেখো তুমি 4π/8 ভাগ করলে কত আসে? π/2 মাইনাস পাইকে 8 দিয়ে ভাগ করলে π/8। এই দেখো 90-র গুণিতক আকারে কনভার্ট হয়ে গেছে। এরপর আরও একটা এক্সাম্পল দিই, ধরো 7π/8 দিলাম। তুমি চিন্তা করবা 7টা কার কাছাকাছি? 7টা 8-এর কাছাকাছি, তাহলে লিখবা 8π মাইনাস পাই। তাহলে এখানে 8π কে 8 দিয়ে ভাগ করলে পাই মাইনাস π/8। এরপরে মনে করো তোমার কাছে আছে ধরো 23π/8, তাহলে বলো 23π/8 কে কেমনে চেঞ্জ করবা? 23টা কার কাছাকাছি? 8-এর গুণিতকের কাছাকাছি না? 8, 16, 24, তাহলে 23টা 24-এর কাছাকাছি। তাহলে আমরা লিখবো এখানে 24π মাইনাস পাই। 24কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে 3π মাইনাস π/8। এইভাবে চেঞ্জ করতে হয়। আর তোমরা জানো কি করো? তোমরা যে কাজটা করো, তোমরা এইখান থেকে সরাসরি এটা লিখতে চাও। সরাসরি এটা লিখতে গেলে তোমরা চিন্তা করতেছো, আরে ভাই আপনি ঠিক কথা কইছেন, আপনি ভাই কেমনে জানলেন? আমিও দিতে করতাম 9-10, আমিও বুঝতাম না এগুলো। আমি জাস্ট হঠাৎ কেমনে জানি করতাম, হইতো না হইলে নাই, বাট বুঝতাম না যে কেমনে হইছে। বুঝছো? তোমাদের ক্ষেত্রে সেম, তোমরা সরাসরি এটা করতে যাই মিলাইতে পারো না, মাঝখানে এইটা আমরা স্কিপ করি। এই কনসেপ্টটাও জানতে হবে, তাহলে কোনো ম্যাথে তোমার সমস্যা হবে না। তুমি এবার দেখো ম্যাথগুলো, আমি তোমাদের জাস্ট 2-1টা ম্যাথ দেখাই, তাহলে বুঝতে পারবা। যেমন এগুলো সব 9 নাম্বারের ম্যাথ, মানে তোমার 9 নাম্বার বলতে হচ্ছে তোমাদের বইয়ের 9 নাম্বারের যে ম্যাথগুলো আছে না এইগুলা। তো 9 নাম্বারের ম্যাথগুলোতে তুমি জাস্ট তাকাও, আমি জাস্ট মুখে মুখে বলি। দেখো তো ওই যে 9π, এটার চেঞ্জ করবা কেমনে? লাগবা 8π প্লাস পাই। এই যে 4 আছে নিচে, তাহলে উপরে 8π প্লাস পাই, এটারে কেমনে লিখবা? 4π প্লাস পাই, 4π প্লাস পাই। এটার কীভাবে লিখবা? নিচে 36 না? তাহলে 31 তো 36-এর কাছাকাছি, তাহলে 36π মাইনাস 5π, 36π মাইনাস 5π। এটারে কি লিখবা? এটা তো অলরেডি ছোটই আছে, মানে 5π/36 তো আছে, এটা তো চেঞ্জ করা দরকার নেই। কারণ এটা তুমি যদি এই 36-এর অর্ধেক কত? 18 না? তাহলে এটা তুমি যদি লেখো যে 18π মাইনাস 13π, তাহলে এটা তো অলরেডি বড়, মানে এটা তো তোমার অলরেডি ছোট হয়ে আছে না? এই ছোটটা চেঞ্জ করা দরকারই নেই, বুঝছো? সেম টু সেম দেখো π/20, এটার চেঞ্জ করা লাগে না, এটা অলরেডি ছোট আছে, মানে আমরা মেইনলি চেঞ্জ করি কেন? ছোট করার জন্য। এরপর দেখো 3π/20, এটা চেঞ্জ করা যায় কেমনে? 20-র অর্ধেক কি বলো তো? 10 না? 10রে কি করা যায়? 10π মাইনাস 7π। ও না, এটা চেঞ্জ করতে হবে না, এটা তো ছোটই। 5π/20, এটা তো ডিরেক্ট কাটাকাটি করলে π/4, মানে cot π/4 এর মতো 1। এটার চেঞ্জ করা যায় দেখো 10π মাইনাস 3π, 10π মাইনাস 3π, তাহলে ছোট হয়ে যাবে না? দেন এটার চেঞ্জ করা যায় 10π মাইনাস পাই, ছোট হয়ে যাবে না? মানে এইটা মিলে যাবে এটার সাথে, এটা মিলে যাবে এটার সাথে, আর এটা ডিরেক্ট মানেই আছে, বুঝছো? এইভাবে আমাদের ম্যাথগুলো সলভ করতে হয়। ক্লিয়ার? তাহলে একটা কাজ করি, আমি তোমাদের এই যে ঘ নাম্বার আর ও নাম্বার আছে না 9-এর, এই দুইটা ম্যাথ একটু দেখাই দিই, তাহলে দেখো তুমি খুব ভালো করে জিনিসগুলো পারবা। ওকে, সো ঘ নাম্বারে আসো, সব cos π/8 3, 5, 7 নাকি? তাহলে আমরা একটা নেই, 9 নাম্বার তোমাদের বইয়ের 9 নাম্বারের ঘ না? এটা ঘ নাম্বার, হ্যাঁ। দেখো কি লেখা আছে, cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8, cos স্কয়ার
7π/8। তোমাদের একটা জিনিস বলে দিই, তবে মনে রাখবা সাইন বা কজের যখন বর্গ হয়, সাইন বা কজের যখন বর্গ হয় বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে বর্গ থাকলে আমরা আর মাইনাস প্লাস চিহ্ন নিয়ে কাজ করব না, কারণ সে তো বর্গই আছে, সে প্লাস হইলো স্কোয়ার করলে প্লাস, মাইনাস হইলো স্কোয়ার করলে প্লাস, তাহলে এটা তো চেঞ্জ করা দরকার নেই, রাইট? সো এবার আমরা একটু চেঞ্জ মানে বাকিগুলো আমরা চেঞ্জ করি, তার মানে আমরা চিহ্ন নিয়ে কাজ করব না, জাস্ট অনুপাত নিয়ে কাজ করব, ঠিক আছে? তাহলে বলো এখানে আছে cos স্কোয়ার π/8, এটা কিন্তু অলরেডি অনেক ছোট কোণ, সো এটাকে তুমি চাইলে ছোট করতে পারবা না। আর cos স্কোয়ার 3π/8 এটাকে তুমি ছোট করতে পারবা, কারণ এই 8-এর অর্ধেক কি 4 না, তাহলে আমরা 3π কে লিখতে পারি 4π - π। এরপরে cos স্কোয়ার লিখতে পারো 4π + π। এরপরে হচ্ছে তোমার cos স্কোয়ার নিচে 8 উপরে 7π, তারপরে লিখতে পারো 8π - π। ওকে, এরপরে আসো লিখবা cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 4π কে 8 দিয়ে ভাগ করলে π/2 মাইনাস π/8, তারপরে cos স্কোয়ারকে 4π দিয়ে ভাগ করলে π/2 প্লাস π/8 প্লাস cos স্কোয়ারকে 8π দিয়ে ভাগ করলে π মাইনাস π/8। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, চিহ্ন নিয়ে কোনো কাজ করব না, জাস্ট অনুপাত নিয়ে কাজ করব, কারণ চিহ্ন এখানে প্লাস মাইনাস আসবেই। ওকে, তাহলে চিহ্নবাদ জাস্ট অনুপাত চিন্তা করো, এটা কি 90 ডিগ্রি বিজোড় গণিতক না? এটাও 90 ডিগ্রি বিজোড় গণিতক, মানে π/2 মানে 90 তো নাকি? তাহলে 90-র বিজোড় গণিতক, দ্যাট মিনস 90-র বিজোড় গণিতক হলে অনুপাত চেঞ্জ হয়ে যায়, তাহলে cos হয়ে যাবে কি বলতো, সাইন, cos হয়ে যাবে সাইন। দেন এখানেও cos হয়ে যাবে কি বলতো, সাইন, cos হয়ে যাবে সাইন। কিন্তু এটা কি 90 ডিগ্রি জোড় গণিতক, 180 ডিগ্রি পাই 180, তাহলে cos কি থাকবে, cosই থাকবে, তাহলে cos স্কোয়ার π/8। তাহলে খেয়াল করে দেখো, সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান 1, 1 1 2, শেষ। বুঝা গেছে? ক্লিয়ার? তোমাদের এবার একটা এমসিকিউ ট্রিক শিখাই দিই। সাইন বা কজের বর্গের যে ম্যাথগুলো আছে না, বর্গ, সাইন বা কজের বর্গের যোগফল, তোমাদের যেই বইতে সাইন বা কজের বর্গের যোগফলের ম্যাথ আছে না, যেই কয়টা আছে না, মনে রাখবা সাইন বা কজের বর্গের যোগফলের ম্যাথগুলার আনসার হয় মোট পদ সংখ্যা /2। কেন জানো? কারণ বলো এখানে 4টা পদ না, 4টা পদের মধ্যে 2টা cos স্কয়ার রয়ে গেছে, 2টা sin স্কয়ার হয়ে গেছে না, তার মানে এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত, 1। তার মানে প্রতি 2টা পদ মিলে একটা 1 তৈরি হয়, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1। বুঝছো? তার মানে যতগুলাতে তুমি দেখবা সাইন বা কজের বর্গের যোগফল আকারে দেওয়া আছে, তুমি মোট পদ কয়টা গুণবা, 2 দিয়ে ভাগ করে দিবে, এমসিকিউতে আনসার চলে আসবে। বিশ্বাস হয় না? দেখাচ্ছি, দেখো। বলো এটা কি সাইন বা সাইনের কি বর্গের যোগফল না? তাহলে 4টা পদ না, আনসার 2। তোমাদের বইতে দেখো আনসার 2। এরপরে এটার আনসার তো 2 মাত্র বেরি করলা, আবার এগুলা কি সাইন স্কোয়ার আর cos স্কোয়ার মিক্স করে না, 4টা পদ বর্গ আছে, যোগ আছে, তাহলে আনসার 2, 4টা পদ আনসার 2। এরপরে মনে করো যে এই যে 8-এর ম্যাথগুলোর মধ্যে এই যে দেখছো আনসার দেখো 2 প্রমাণ করতে বলছে, দেখছো? তাহলে এগুলো যদি এমসিকিউতে আসে তুমি দ্রুত আনসার করে ফেলতে পারবা। ক্লিয়ার? তাহলে আমরা এই ম্যাথটা একটু সলভ করি, ও নাম্বারটা, তাহলে আর একটু তোমার আইডিয়াগুলো ক্লিয়ার হবে। দেখো এখানে কি বলছে, ও নাম্বারে 17π/8 5π/8 নাকি? তাহলে ও নাম্বার যেটা 9-এর ও বলছে সাইন স্কোয়ার 17π/18 নাকি 18, দেন সাইন স্কোয়ার 5π/8 cos স্কোয়ার 37π/18 cos স্কোয়ার 3π/8। এবার আসো চেঞ্জ করবা কেমনে, খেয়াল করো, সাইন স্কোয়ার নিচে 18, 17 যদি 18 কাছাকাছি তাহলে 18π - π, দেন সাইন স্কোয়ার নিচে 8, 5π লেখা যায় 4π + π, দেন cos স্কোয়ার 18, এখানে 18-র দ্বিগুণ কি 36 না, তাহলে 37 কার কাছাকাছি, 36-এর কাছাকাছি, তাহলে আমরা লিখবো 36π + π,
দেন কজ স্কোয়ার, নিচে 8 উপরে 3 আছে, তাহলে 4 পাই মাইনাস পাই। ওকে, তোমরা আশা করি জিনিসটা বুঝতেছো, এখানে ঝামেলা কম। তাহলে সাইন স্কোয়ার এখানে হচ্ছে পাই মাইনাস পাই বাই 18 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 2 প্লাস পাই বাই 8 প্লাস কজ স্কোয়ার 2 পাই প্লাস পাই বাই 18 প্লাস কজ স্কোয়ার পাই বাই 2 মাইনাস পাই বাই 8। যেহেতু ভাইয়া সাইন কজের বর্গ আছে, তার মানে আমরা কিন্তু চিহ্ন নিয়ে কাজ করবো না, জাস্ট অনুপাত নিয়ে কাজ করব। দেখো এটা 90 ডিগ্রি জোড়গুণিতক, তাহলে সাইন কি থাকবে, সাইনই থাকবে, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 18। বিজোড়গুণিতক, তাহলে সাইন হয়ে যাবে কি কস, তাহলে কজ স্কোয়ার পাই বাই 8। এটা 90 ডিগ্রি জোড়গুণিতক, তাহলে কস কি থাকবে, কজই থাকবে, কজ স্কোয়ার পাই বাই 18। ওটা হচ্ছে বিজোড়গুণিতক, মানে 90 ডিগ্রি বিজোড়গুণিতক, তাহলে কজ হয়ে যাবে কি সাইন, তাহলে সাইন স্কোয়ার পাই বাই 8। তাহলে বলো কজ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান কত 1, সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, 1 আর 1 2। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমি আশা করি তোমরা 8 নাম্বার আর 9 নাম্বারের যত ম্যাথ আছে এখন তোমরা পারা উচিত। একটু প্র্যাকটিস করো, এই ম্যাথে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, তাহলে এইটা গেল এক ক্যাটাগরির ম্যাথ, যেই ক্যাটাগরির ম্যাথে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা। এখন আশা করি তোমাদের আর সমস্যাটা থাকবে না, বুঝতে পারছো? ক্লিয়ার? দাঁড়া আমি ট্রাইপড এটা চার্জ দিই একটু। ওকে, সো এবার আসো আরেক ক্যাটাগরির ম্যাথে যাই। দেখো এই ক্যাটাগরির ম্যাথগুলো পরীক্ষা আসে, যেহেতু 8.3 থেকে প্রশ্ন করবে, 8.3 থেকে যে প্রশ্নগুলো করবে তার মধ্যে খতে বা গতে একটা ম্যাথ এখান থেকে দিতে পারে, হয়তো বা বানাই দিবে বা চেঞ্জ করে দিতে পারে, বাট এই দুইটা ম্যাথের কনসেপ্ট তোমার ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমরা এই দুইটাই না করে আমরা একটা ম্যাথ করব, সেটা হচ্ছে উদাহরণ 25। একটু মনোযোগ দাও জিনিসটা। উদাহরণ 25 কি বলছে, তোমাকে শুরুতে বলছে tan থিটার মান হচ্ছে 5/12। তাহলে ভাইয়া tan থিটার মান এখানে পজিটিভ মান দেওয়া আছে, তাহলে পজিটিভ মান যেহেতু দেওয়া আছে, আমরা জানি tan এর মান পজিটিভ হইতে পারে প্রথম চতুর্ভাগে অথবা তৃতীয় চতুর্ভাগে, বাট আমরা কনফিউজড যে আসলে আনসারটা বা থিটার মানটা কি প্রথম চতুর্ভাগে হবে নাকি 3 নম্বর চতুর্ভাগে হবে, তাই না? সেই কনফিউশন দূর করার জন্য তোমাকে আরেকটা লাইন স্পষ্ট করে বলে দিছে যে cos থিটার মান ঋণাত্মক। ভাইয়া cos থিটার মান কি ঋণাত্মক, এটা কোন চতুর্ভাগে সম্ভব? cos এর মান কিন্তু প্রথম চতুর্ভাগে ধনাত্মক, বাট দ্বিতীয় চতুর্ভাগে কি ঋণাত্মক। তাহলে এইটা এবং এইটা, এই দুইটা ইনফরমেশন কম্বাইন করে আমরা যেটা বুঝলাম, থিটার মানটা আসলে 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত। বুঝছো? 3 নম্বর চতুর্ভাগে থিটার মান অবস্থিত। বোঝা যায়? তাহলে আমরা এটা বুঝে গেলাম যে আমাদের যে tan থিটা সমান দেওয়া আছে, tan থিটা সমান 5/12 দেওয়া আছে, এখানে থিটার মান 3 নম্বর চতুর্ভাগে অবস্থিত। তাহলে এবার আমরা কি করতে পারি, এবার আমরা সুন্দর করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। একটা সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, তাহলে আমরা জানি কি tan মানে কি লম্ব ডিভাইডেড বাই ভূমি, না লম্ব 5 ভূমিগত 12, আর অতিভুজটা ক্যালকুলেশন করে বের করে দেখবা 13 আসে। অতিভুজটা কি আসে? 13 আসে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা সমকোণী ত্রিভুজ কেন ড্র করলাম? কারণ দেখো তোমাদের এই ভ্যালুটা বের করতে বলছে না, তাহলে এই ভ্যালুটা বের করার জন্য আমাদের সাইন কস সেক টেন সবার তো মান লাগবে। তো সবার মান খুব সহজে বের করার ওইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলা। ঠিক আছে, এইবার আমরা কাজ করব লেফট হ্যান্ড সাইড ধরে। লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে সাইন থিটা কজ অফ মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক অফ মাইনাস থিটা আর হচ্ছে টেন থিটা। ভাই এখানে একটা মাইনাসের কারসাজি আছে, এই কারসাজিগুলো সরাও। দেখো কজ মাইনাস থিটা যেই কথা, কস থিটা একই কথা আমরা জানি, আবার সেক মাইনাস থিটা যেই কথা, সেক থিটা একই কথা, আর এখানে টেন থিটা আছে। এই মাইনাসের হিসাবটা বাদ দিলাম। এইবার আমরা সাইন কস সেক টেন এগুলার মান বসাবো। তো এগুলার মান বসাইতে হইলে তোমাকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, এটাই মেইন জিনিস, এটাই মেইন এই ম্যাথের। খেয়াল করো সাবধানতা কীভাবে অবলম্বন করবা। সাইন মানে আমরা জানি কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে 5,
অতিভুজ হচ্ছে 13, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে থিতার মানটা কি 3 নম্বর চতুর্ভাগে আছে না? তাহলে 3 নম্বর চতুর্ভাগে সাইনের যে মানটা এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবভিয়াসলি মাইনাস হবে, তাহলে এখানে একটা মাইনাস সাইন দিতে হবে। ক্লিয়ার? দেন কজের ক্ষেত্রে আসো, কজ মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে 12/13, তাহলে যেহেতু 3 নম্বর চতুর্ভাগে অবশ্যই কজের মানও মাইনাস। দেন সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 13/12, এটাও মাইনাস, বাট 10 তো প্লাস, 10 তো 3 নম্বর চতুর্ভাগে প্লাস, তাহলে 10 এর মান তো দেওয়াই আছে, 10 দেওয়া আছে কত 5/12। তুমি খেয়াল করছো সাইন কস সেক এগুলার মান বসানোর সময় আমাদের কিন্তু কোন চতুর্ভাগে থিতার মানটা দেওয়া আছে সেটা কিন্তু চিন্তা করা লাগছে। 3 নম্বর চতুর্ভাগে যেহেতু, তাহলে সাইন কস আর সেকের মান 3 নম্বর চতুর্ভাগের মাইনাস, এই জন্য কিন্তু না মাইনাস দিচ্ছি, বুঝছো? এবার ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে দেখবা 51/26 আসবে, 51/26। আশা করি তোমার এই টাইপের ম্যাথ তুমি এখন পারবা, তোমার আশা করি কোনো ঝামেলা এখন আর হবে না, বুঝছো? বাজে কয়টা? আচ্ছা, আমার ক্লাস আছে আজকে একটাই, এই জন্য দেখলাম বাজে কয়টা, 11:47 বাজে। সো এরপরে আসি 11 নম্বরের এই ম্যাথগুলো হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউতে এগুলো আসে, বাট এই 11 না করে আমরা 12 আর 13-র দিকে একটু নজর দিব বেশি। 13 নাম্বার করলে আশা করি তোমার 12, 11 এগুলো তুমি ইজিলি পেরে যাবা, কারণ 12 নম্বরের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু তোমার জেনারেল ম্যাথের ম্যাথ, বুঝছো? মানে জেনারেল ম্যাথের কনসেপ্ট আর কি। তাহলে আমি একটা কাজ করি, আগে 13 নম্বর এগুলো করাই, তারপরে হচ্ছে আমরা 12 নম্বরে যাব। এখন 13 নম্বরে যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটা কীরকম তুমি খেয়াল করো, তোমাকে সমাধান করতে বলছে, দ্যাট মিনস তোমাকে থিতার মান বের করতে বলছে প্রত্যেকটা ম্যাথে, কিন্তু এখানে একটা অপশন দেওয়া আছে, অপশনটা হচ্ছে থিতার মানটা হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত যেই কোনো চতুর্ভাগে হইতে পারে, বুঝতে পারছো? তাহলে এটা আমাদের একটা মেইন জিনিস, যে যেই কোনো চতুর্ভাগ মানে 0 থেকে 2π সবগুলো চতুর্ভাগেই সম্ভব, এইটা আমাদের মাথায় রাখতে হবে। আর মনে রাখবা এই চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো হবে তার মধ্যে গ নাম্বার প্রশ্ন কিন্তু অবশ্যই সমাধান দিবে, খতে ভাগতে একটা সমাধান দিবেই, একটা সমাধান দিবেই। সো তোমাকে সমাধানগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদের আগে একটা কনসেপ্ট শিখাই, কারণ কনসেপ্টটা না জানলে তোমার ঝামেলা। ধরো তোমাকে আমি বললাম 0 থেকে থিতার মান হচ্ছে 2π এই পর্যন্ত, বা এটা ধরো সমান হইতে পারে না হইতে পারে, সমস্যা নেই। মানে থিতার মান হচ্ছে 0 থেকে 2π, দ্যাট মিনস থিতার মান হচ্ছে 4টা চতুর্ভাগই হইতে পারে। এবার ধরো তোমাকে আমি বললাম আচ্ছা সমাধান করো, তো এবার সমাধান করো সাইন হাফের মান, মানে সাইন থিতা সমান হাফ হইলে থিতার মানটা বের করো, তোমাকে সমাধান করতে বলছি, বুঝো? বলো যদি সাইনের মান হাফ, যে সাইনের মান হাফ এটা কোন কোন চতুর্ভাগে সম্ভব? একটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, আর একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে, রাইট? তাহলে আমাদের এখানে সমাধান কয়টা আসবে বলো তো? 2টা আসবে, একটা প্রথম চতুর্ভাগ আর একটা তৃতীয় চতুর্ভাগ। তাহলে তুমি জাস্ট একটা জিনিস মনে রাখবা, যেই চতুর্ভাগেই মান বের করতে বলুক না কেন, তুমি প্রথমে সূক্ষ্ম কোণটা বের করবা, দ্যাট মিনস প্রথমে থিতার মানটা বের করবা, সবচেয়ে ছোট যে কোণটা সেই কোণটা আগে বের করবা। এরপরে যদি ওই মানটা দ্বিতীয় চতুর্ভাগে বের করতে বলা হয় তাহলে তুমি পাই থেকে ওই মানটা বিয়োগ করে দিবা, পাই মাইনাস থিতা করলেই দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। আবার কিন্তু এই কাজ করো না 90 ডিগ্রি প্লাস থিতা, এটা করো না। এটা অনেকে জিজ্ঞাসা করে যে ভাই 90 প্লাস থিতা করলে তো দ্বিতীয় চতুর্ভাগে যায়, তাহলে আপনি কেন পাই মাইনাস করলেন? ভাইয়া 90 প্লাস থিতা করলে তো অনুপাতই চেঞ্জ হয়ে যায়, সাইন হয়ে যাবে কজ, কজ হয়ে যাবে সাইন। তার মানে তুমি জাস্ট আমি তোমাকে যেটা বলি জাস্ট ওটা মনে রাখো, দ্বিতীয় চতুর্ভাগে আসতে হইলে পাই মাইনাস করতে হবে, 3 নম্বর চতুর্ভাগে যাইতে চাইলে অবশ্যই পাই প্লাস করতে হবে, আর 4 নম্বর চতুর্ভাগে যাইতে হইলে 2π মাইনাস করতে হবে। তুমি খালি এই সাইডটা জিনিস লিখে রাখো, বাকিটা তোমাদের সলিউশন করে আমি বুঝাচ্ছি। খেয়াল করো এবার, ধরো সাইন থিতা সমান হাফ দেওয়া আছে, থিতার মান বের করতে বলছে, তা তুমি চিন্তা করো আমি যদি প্রথম চতুর্ভাগে বের করি, প্রথম চতুর্ভাগে কিন্তু সাইন থিতার মান হাফ, তার মানে সাইন 30 ডিগ্রির মান হাফ, দ্যাট মিনস π/6 এর মান হাফ, অর্থাৎ থিতার মানটা হচ্ছে π/6,
আর যদি আমরা 3 নাম্বার চতুর্ভাগে বের করি তখন সাইন থিতাকে আমরা লিখব সাইন, দেখো আমরা কিন্তু π/6 জানি সূক্ষ্মকোণ, রাইট? তাহলে এটাকে 2 নাম্বার চতুর্ভাগে এখন শিফট করতে হবে, কারণ আমরা জানি 2 নাম্বার চতুর্ভাগে কি, 2 নাম্বার চতুর্ভাগে সাইনের মান কি প্লাস। তাহলে আমরা এখানে জাস্ট লিখব কি π - θ, দ্যাট মিন্স π - π/6, π - π/6। তাহলে সাইন সাইন কাটা, তাহলে থিতার মানটা হচ্ছে এখানে π - π/6 কে আমরা লিখতে পারি 5π/6, π - π/6 কে আমরা লিখতে পারি 5π/6। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আরেকটা উদাহরণ দেই। মনে করো যে ধরো তোমাকে আমি বললাম সাইন থিতা ইকুয়াল টু -½ বলো তো সাইনের মান যে -½ এটা কোন কোন চতুর্ভাগে সম্ভব? এটা কিন্তু 3 নাম্বার চতুর্ভাগে সম্ভব এবং 4 নাম্বার চতুর্ভাগে সম্ভব, তাই না? এবার আমরা কেমনে বের করব খেয়াল করো। তুমি যদি 3 নাম্বার চতুর্ভাগে বের করতে চাও তাহলে প্রথমে তোমাকে যেটা করতে হবে মাইনাসটাকে রেখে দিতে হবে আর হাফটা সাইন কত ডিগ্রি মান সেটাকে বের করতে হবে। তাহলে আমরা জানি সাইন π/6 এর মান হাফ। এরপরে তোমাকে তৃতীয় চতুর্ভাগে যাইতে হবে। তাহলে ভাইয়া তৃতীয় চতুর্ভাগে যাওয়ার জন্য আমি তোমাকে বলছি থিতার মানটা বের করে জাস্ট পাই প্লাস করে দিবা, এই যে পাই প্লাস, তাহলে তুমি খেয়াল করো আমি লিখতে পারি পাই প্লাস থিতা, খেয়াল করো এবার সাইন পাই প্লাস থিতা এটা কিন্তু অটোমেটিক মাইনাস সাইন থিতা, সাইন পাই প্লাস থিতা অটোমেটিক মাইনাস সাইন থিতা। বুঝতে পারো? বুঝছো? ক্লিয়ার? তাহলে বলো সাইন সাইন কাটা, তাহলে থিতা ইকুয়াল টু হচ্ছে পাই প্লাস π/6, দ্যাট মিন্স এটা হবে 7π/6। আবার চিন্তা করো 4 নাম্বার চতুর্ভাগে কি হবে? 4 নাম্বার চতুর্ভাগে হবে সাইন থিতা ইকুয়াল টু মাইনাস সাইন π/6 না? সো এখান থেকে তোমার লিখতে হবে সাইন থিতা ইকুয়াল টু সাইন 2π - π/6, সাইন সাইন কাটা, তাহলে থিতা ইকুয়াল টু হচ্ছে 2π - π/6, দ্যাট মিন্স 11π/6। বোঝা গেছে? আশা করি তোমার সমাধানগুলো কীভাবে করতে হয় তোমাদের এই কনফিউশনটা দূর হয়েছে। এবার চলো আমরা ম্যাথ সলভ করি। খেয়াল করো শুরুটা কি বলছে, একদম সহজ ম্যাথ ভাই, একদম সহজ ম্যাথ, এগুলো কোনো ঝামেলাই নেই। খেয়াল করো কি বলছে, 2 sin স্কোয়ার থিতা প্লাস 3 cos থিতা ইকুয়াল টু 0। তাহলে আমরা সাইনকে লিখবো কি কস, সাইনকে আমরা কজে কনভার্ট করে দিব, তাহলে লেখা যায় 1 - cos স্কোয়ার থিতা, কারণ সমাধান করার জন্য তোমাকে যে কোনো একটা ত্রিকোণমিতিক ফর্মে নিতে হবে। তাহলে এখানে 2 - 2 cos স্কোয়ার থিতা প্লাস 3 cos থিতা ইকুয়াল টু 0, দ্যাট মিন্স 2, আমি মাইনাস দিয়ে গুণ করে দিতেছি, তাহলে 2 cos থিতা মানে cos স্কয়ার থিতা মাইনাস 3 cos থিতা প্লাস 2 ইকুয়াল টু -2 না -2 ইকুয়াল টু 0। তাহলে 2 cos স্কয়ার থিতা মিডল টার্ম করলে -4 cos থিতা প্লাস cos থিতা -2 ইকুয়াল টু 0, দেন 2 cos থিতা -2 প্লাস 1 ইন্টু cos থিতা -2। তাহলে বলো তো cos থিতা -2 কমন যায়, তাহলে থাকবে হচ্ছে 2 cos থিতা প্লাস 1, রাইট? তাহলে দেখো এখানে হয় অথবা লিখবা, তাহলে cos থিতার একটা মান আসবে 2, যেটা কিনা গ্রহণযোগ্য না, কারণ আমরা জানি cos এর মান সর্বোচ্চ 1 হয়, রাইট? আর আরেকটা মান আসবে cos থিতা ইকুয়াল টু -½ তাহলে cos থিতা ইকুয়াল টু -½ যে আমরা এটা নিয়ে কিন্তু সমাধান করতে হবে। এখন তুমি খেয়াল করো cos এর মান -½ না, তাহলে cos এর মান -½ কোন কোন চতুর্ভাগে সম্ভব? 2 নাম্বার আর 3 নাম্বার চতুর্ভাগে সম্ভব। তাহলে আমরা এখন লিখব দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে বলো cos থিতা ইকুয়াল টু -½ তাহলে cos থিতা ইকুয়াল টু মাইনাসটা রেখে দিব আর হাফ মানে cos 60 মান, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে বের করতেছো তাহলে খালি পাই মাইনাস করে দিবা,
পাই মাইনাস পাই বাই 3 করে দিলেই হবে, কারণ পাই মাইনাস পাই বাই 3 মানে মাইনাস কস থিটা, বুঝছো? তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে এটা, তার মানে এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2 পাই বাই 3, 2 পাই বাই 3। এটা দ্বিতীয় চতুর্ভাগে গেছে। বলো তো 3 নাম্বার চতুর্ভাগে কেমনে করবা? সেম, জাস্ট কস থিটা লিখবা আর এখানে লিখবা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, 2 পাই মাইনাস থিটা। তাহলে এখানে থিটার মানটা হবে হচ্ছে তোমার 5 পাই বাই 6, থিটার মানটা হবে 5 পাই বাই 6। ক্লিয়ার? সো ভাইয়া এটা একটু নিজেরা করে ফেলো, সেম টু সেম কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে কনভার্ট করবা, এরকম ক্যালকুলেশন করে দিবা। ওকে, এটা কি বলছে? এটা তোমার কট স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এগুলো 3 দেওয়া আছে, রাইট? আমরা কি করব? আমরা তো কট স্কোয়ার কোসেক স্কোয়ার নিলে ঝামেলা না, তোমার হচ্ছে হ্যাঁ করা যায়। চাইলে আমরা কোসেক স্কোয়ার এটাকে লিখতে পারি কি 1 প্লাস কট স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার এটাও লিখতে পারো, এটাই লিখি। দেখো আবার কট স্কোয়ার সমান লিখতে পারো কোসেক স্কোয়ার মাইনাস 1, ইচ্ছা। তাহলে কট স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাই না, ইকুয়াল টু 3। তাহলে বলো 2 কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 হয় না, 1টা ওই পাশে গেলে? তাহলে কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 1। আমরা তো কট নিয়ে কাজ করি না, আমরা tan নিয়ে কাজ করি। তাহলে বলো তো tan কে উল্টাইলে মানে কটকে উল্টাইলে কি tan স্কোয়ার হয়ে যাবে না? আর 1 কে উল্টাইলে 1ই থাকবে। তাহলে আমাদের tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিনস tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে tan এর মানে একবার প্লাস নিয়ে কাজ করবো, একবার কি নিয়ে কাজ করব? মাইনাস নিয়ে কাজ করব। তাহলে হয় tan থিটা ইকুয়াল টু 1, আরেকবার কি বলো তো? আরেকবার হচ্ছে অথবা tan থিটা ইকুয়াল টু মাইনাস 1, রাইট? এবার তোমাদের বুদ্ধি শিখাই দিই। এবার তুমি চাইলে এক লাইনও করতে পারবা, কেমনে জানো? খেয়াল করো, tan থিটা না, তাহলে 1 মানে কি tan 45 ডিগ্রি, মানে সবচেয়ে সূক্ষ্ম কোণটা বের করছি। তাহলে আমরা কি জানি? আমরা জানি tan এর মান 1, সেটা প্রথম চতুর্ভাগ আর 3 নম্বর চতুর্ভাগ, রাইট? তাহলে প্রথম চতুর্ভাগে বলো তো থিটার মানটা কত? পাই বাই 4 না? এটা আমরা পেয়ে গেছি। আর 3 নম্বর চতুর্ভাগে যাইতে হইলে জাস্ট পাই প্লাস করতে হবে, পাই প্লাস পাই বাই 4 করতে হবে, রাইট? তাহলে থিটার মান আসবে এখানে 5 পাই বাই 4, এখানে ক্যালকুলেশন করলে আসবে 5 পাই বাই 4। ঠিক তেমনি tan থিটা সমান মাইনাস 1 না? তুমি সেম ভাবে আবার লিখবা যে tan থিটা ইকুয়াল টু মাইনাস 10 পাই বাই 4 লিখবা। 3 নাম্বার চতুর্ভাগে পড়ছেন, এটা কি মাইনাস না? মাইনাস মানে tan এর মান 2 নাম্বার চতুর্ভাগে পড়ে আর 4 নাম্বার চতুর্ভাগে পড়ে। তাহলে 2 নাম্বার চতুর্ভাগে যদি আমি tan এর মান বের করতে চাই, তাহলে আমরা যেটা লিখবো এটারে জাস্ট পাই মাইনাস পাই বাই 4 করব। আর 4 নাম্বার চতুর্ভাগে যদি লিখতে চাই তাহলে 2 পাই মাইনাস পাই বাই 4 করব। 2 পাই মাইনাস পাই বাই 4 আমি একবার লিখে দিছি। তুমি চাইলে আলাদা আলাদা লিখতে পারো, আলাদা দেখাইছো অনেকগুলা, এই জন্য একবার লিখে দিলাম। তাহলে থিটার মানটা হচ্ছে তোমার এই জায়গাতে আসবে 3 পাই বাই 4, আর ও যে জায়গাতে আসবে 7 পাই বাই 4, 3 পাই বাই 4, 7 পাই বাই 4। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এটা কেমনে করবা? এটা তোমরা কট স্কোয়ার বানাবে 1 বাই 10 স্কোয়ার, 1 বাই 10 স্কোয়ার, তারপরে লসাগু নিবা, 10 টু দি পাওয়ার 4 আসবে, 2 10 আসবে, 1 আসবে। করাই দিচ্ছি। tan স্কোয়ার থিটা কট স্কোয়ারকে লিখবা 1 বাই 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 2। তাহলে tan স্কোয়ার থিটা যদি লসাগু যায় তাহলে এখানে আসবে 10 টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1 ইকুয়াল টু 2। 2টা ওই পাশে গুণ করলে 2 tan স্কোয়ার থিটা, সব এক পাশে নিয়ে আসো, 10 টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস 1। দেখো তো এখানে a স্কোয়ার মাইনাস 2 ab প্লাস b স্কোয়ার সূত্র পড়ে যায় না? তার মানে এখানে সূত্র পড়ে যায় হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার। তার মানে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট মিনস tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার আগের মতোই একটু আগে যেটা ম্যাথটা করছিলাম সেটাই, ঠিক আছে? এটা মাত্র একটু আগে করাইলাম। এই যে কটেরটা আর কোসেকেরটা করাইছি না? তাহলে টেনেরটা সেকেরটা পারবা না? সেককে কি লেখা যায়? 1 প্লাস tan স্কোয়ার থিটা লেখা যায় না? এটা করে ফেলবা নিজেরা। এই ম্যাথে আসো কি বলছে, 5 কোসেক স্কোয়ার থিটা মাইনাস 7 কট থিটা কোসেক থিটা মাইনাস 2, রাইট? তাহলে কি করতে পারো?
এটা তুমি এভাবে লিখতে পারো 5 কোসেক স্কোয়ার থিটা, ধরো 5 গুণ 10 না, তাহলে আমরা লিখতে পারি -5 কোসেক কট লিখলে হবে না, দাঁড়াও। আচ্ছা, এটার আরেকটা ফরম্যাট আছে, কি করা যায়, ঠিক সাইন করে ভাঙাই করতে হবে, কারণ মিডল টার্ম করলে হবে না, কারণ এখানে কোসেক স্কয়ার আছে, এখানে কট আর ইয়ে আছে। আচ্ছা, সাইন করে ভাঙাই দিই, দেখি কি হয়। দেখো কোসেক স্কয়ারকে লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস 7 ইন্টু, এখানে লেখা যায় কস বাই সাইন, এটা এখানে লেখা যায় 1 বাই সাইন মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার এই পাশে গুণ করে দিলে বাদ, তাহলে 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। এবার আই থিঙ্ক পারবা, এবার তুমি সাইন স্কোয়ারটারে কজ স্কোয়ার কনভার্ট করবা, পরে মিডল টার্ম করবা, ইজিলি পেরে যাবা, বুঝছো? সাইন করে ভাঙাই দিয়ে করতে হবে, নর্মালি মিডল টার্ম যাবে না। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তোমরা এটা ভুল করে আসো পরীক্ষায়, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু বুঝতে হবে। আমরা শুরুতে যে কাজটা করি, দুই পাশে সাইন সাইন কাইটা দিই, এই জায়গায় আমরা সবচেয়ে বড় ধরা খেয়ে যাই, ঠিক আছে? এটা কাটা যাবে না। এটা না কেটে তোমাকে যে কাজটা করতে হবে, যেহেতু সমাধান করতে বলছে, তাহলে শুরুতেই সবগুলো এক পাশে আনতে হবে। তাহলে বলো, সবগুলো যদি এক পাশে আনি, তাহলে 2 sin x ইন্টু cos x মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 0। বলো সাইন এক্স কমন যায় না? সাইন এক্স কমন গেলে হবে 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় সাইন এক্স ইকুয়াল টু 0 অথবা 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট মিনস cos x এর মান হচ্ছে হাফ। আই থিঙ্ক তোমার এটার থেকে সমাধানটা পারবা, কারণ কজের মান হাফ। এটা কোন কোন চতুর্ভাগে সম্ভব বলো তো? প্রথম চতুর্ভাগে আর 4 নম্বর চতুর্ভাগে। তাহলে আমরা কি লিখবো? আমরা এখানে cos x ইকুয়াল টু cos π/3 এর মান হাফ না? তাহলে আমরা এখান থেকে চাইলে কিন্তু কজের মান প্রথম চতুর্ভাগে লেখা যায়, আবার কিন্তু চাইলে আমরা cos 2π মাইনাস π/3 লিখলে 4 নম্বর চতুর্ভাগে চলে যায়। দ্যাট মিনস এখানে x এর মান তুমি ডিরেক্টলি বের করতে পারো π/3, এবং এটা লেখা যায় 5π/3। মানে জিনিসটা কি বুঝছো? এখান থেকে দুইটা মান আসবে, এটা ইম্পর্টেন্ট ভাইয়া। সাইন এক্স এর মান 0, সাইন কতর মান 0 তুমি খেয়াল করে দেখো ভাইয়া, খেয়াল করো সবাই। এক্স অক্ষের উপরে সাইনের মান 0, খেয়াল করো। এই যে ধরো এক্স অক্ষে এটা 0 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা আবার 360 ডিগ্রি, এটা 3π, এটা 4π, 5π, 6π, 7π, 8π, 9π, 10π, 11π, 12π, 13π, 14π, এই সবগুলা কোণের জন্য সাইনের মান 0, সাইনের মান 0, বুঝছো? তার মানে আমাদের এক্স অক্ষের উপর যেহেতু সাইনের মান 0, তাহলে তুমি চিন্তা করো তো, সাইন এক্স, সাইন 0 ডিগ্রির মান 0, আবার সাইন পায়ের মানও 0, আবার সাইন 2π এর মানও 0। কথা হচ্ছে ভাই এই তিনটাই কেন নিলেন? কারণ তোমার দেখো এক্স এর মান দিছে থিটা থেকে 2π, 0 থেকে 2π পর্যন্ত, তাহলে 0, পাই, 2π সবকে এই রেঞ্জের মধ্যে পড়ছে না? দেখো সমান চিহ্ন দিছে, তার মানে 2π আর 0 সহ দিছে, তার মানে তিনটেই আনসার। অর্থাৎ এক্স এর মানটা হবে এখানে 0, π, 2π। তাহলে এই তিনটা এক্স এর মান আর এই দুইটা এক্স এর মান সব মিলে 5টা এক্স এর মান আসছে, বুঝছো? ক্লিয়ার? এই 13 নম্বর এই ম্যাথগুলো ভালো করে কইরো, দেখবা বাকিগুলো তুমি ইজিলি পেরে যাবা, ঠিক আছে? এই চ্যাপ্টারে ক্যালকুলেটর হ্যাক্স দেখাবো ইনশাআল্লাহ সামনে এমসিকিউর জন্য। তো বাকি ম্যাথগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তার মধ্যে উদাহরণ 29 আছে একটা। এই ম্যাথটা প্রচুর পরিমাণে আসে, এই যে এই ম্যাথটা খ নাম্বারটা, এটা তোমরা ট্রাই করবো না, আমি করে দিব। জাস্ট 2টা লাইন করতে হবে এক্সট্রা, তাইলে বুঝতে পারবা। যেমন লেফট মানে এ নাম্বারের যে মানটা আছে না, এর যে মানটা আছে না, জাস্ট এইটা নিয়ে একটু কাজ করতে হবে, যে কট থিটা প্লাস কোসেক থিটা, আর নিচে যা আছে তা রাখবা, নিচে যা আছে তা রাখবা কট থিটা মাইনাস কোসেক থিটা প্লাস 1, নিচে যা আছে তা রাখবা। এইখানে যে 1 আছে না উপরে,
এটার জন্য কি লিখবা তুমি? এটা লিখবা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কারণ কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কিন্তু 1, রাইট? কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কত? 1। তো এটা জাস্ট এটাকে রেখে দিবা। এটাকে রাখলে সুবিধাজনক কোন জায়গায়? সুবিধাটা হচ্ছে খেয়াল করে দেখো, নিচে কিন্তু যা আছে তা থাকবে, মানে আমাদের টার্গেট হচ্ছে উপরে নিচেরটার মতো কিছু একটা আনা, যেন কাটাকাটি করে ফেলতে পারি। এবার বলো তো এখানে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার নিয়ে আসছো না, রাইট? তাহলে বলো তো এটা কিন্তু a প্লাস বি, আর এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কোসেক a প্লাস কটে কোসেক a মাইনাস কটে। তাহলে আমি যদি কোসেক a প্লাস কটে কমন নিয়ে ফেলি, কোসেক a প্লাস কটে কমন নিয়ে ফেলি, এখানে কি থাকবে? একটা 1 থাকবে, রাইট? মাইনাস এখানে থাকবে কোসেক a মাইনাস কটে থাকবে, তাহলে মাইনাস করলে তো কোসেক এটা মাইনাস হয়ে যাবে, কট এটা প্লাস হয়ে যাবে, রাইট? মানে আমি তোমাদের বোঝাচ্ছি। এটা তুমি পড়া লাইনে কি লিখবা? a প্লাস বি ইন্টু a মাইনাস বি লিখবা, দেন a প্লাস বি কমন যাবে, a মাইনাস বি থাইকে যাবে, a মাইনাস বি মানে 1টা থাকবে, এখানে মাইনাস a প্লাস বি থাকবে, বুঝছো? তার মানে এই যে দেখো এই দুটো মিলে গেছে বাদ, তার মানে কোসেক থিটা প্লাস কট থিটা, বুঝছো? তার মানে এর মানটা আসলো কত? অ্যাকচুয়ালি কোসেক থিটা প্লাস কট থিটা আসলো, বুঝতে পারছি? তা তোমাকে বলছে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0, তাহলে এটার স্কোয়ার করলে, আবার এটা তো দেওয়াই আছে, এটাও স্কোয়ার করলে বিয়োগ করলে 0 আসবে না? সহজ, পারবা। তো মোটামুটি আমাদের শেষ। এবার জাস্ট তোমাকে আমি একটু দেখাই তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো কীরকম আসছে, তুমি দেখো সব পারবা, কোনো ঝামেলা নেই। খেয়াল করো, এটা তো 8.1 ম্যাথ, এগুলো আর আসবে না। দেখো এই যে দেখো মাত্র একটু আগে করাইছিলাম না কট স্কোয়ারের একটা ম্যাথ, যে ওই যে কোসেককেও 1 প্লাস কট স্কোয়ার লিখে যে ম্যাথটা সলভ করছো, এই ম্যাথটা, বুঝছো? আবার এই যে কিউ সামথিং হ্যানতেন, এই যে সাইন থিটা ইকুয়াল টু π/5/12 হইলে করাইছি না এটা, বুঝছো? সমাধান আর এই ধরনের ম্যাথগুলো বেশি আসে এই চ্যাপ্টার থেকে, পারবা এটা। এরপরে আসো, এই যে মাত্র কোসেক a প্লাস কটের যে ম্যাথটা করাইলাম না, এটাই তোমাকে এটা প্রমাণ করতে বলছে। কথা হচ্ছে ভাইয়া প্রমাণে তো ভাইয়া এইটা দিছে, কিন্তু আমাদের তো একটু আগে আপনি যেটা দেখাইলেন যে মাইনাসটাকে প্লাস বানাইয়া, এটা তো প্রমাণ এরকম ছিল না, এটা তো কট থিটা প্লাস কোসেক থিটা ছিল, বা কট থিটা প্লাস কোসেক থিটা আসছে, রাইট? তুমি খেয়াল করে দেখো এই ম্যাথটা, এই ম্যাথটা, এইটারে তুমি যদি রুট মুক্ত করো, ওই যে তোমরা জেনারেল ম্যাথে পড়ছো না রুটের ম্যাথগুলা, এটাকে রুট মুক্ত করলে তোমার কিন্তু কট থিটা প্লাস কোসেক থিটাই আসবে। জাস্ট তুমি কি করবা, যে নিচেরটার বিপরীত চিহ্ন দিয়ে উপর নিচে গুণ করতা না, ওটা করলেই হয়ে যাবে। তার মানে এইটা থেকে কোসেক প্লাস কট আসবে, এটারে জাস্ট আবার করতে হবে, রুট মুক্ত করলেই কোসেক প্লাস কট আসবে, বুঝে গেছে? আর ট্যান থিটা প্লাস সেক থিটা সমান √3 হইলে এটার মান বের করতে পারবা না, যা সেকটাকে বা ট্যানটাকে ওই পাশে নিয়ে স্কোয়ার করে দিবা, এগুলো পারবা। এটা হচ্ছে তোমার 8.2 এর ম্যাথ এবং জেনারেল ম্যাথের ম্যাথ, এগুলো আসবে না পরীক্ষা এখন আর। এটার দিকে তাকাও, এই যে কট আর কোসেক দেওয়া, আবার দেখছো কট আর কোসেকের ম্যাথটা বারবার আসে পরীক্ষায়, এই যে আবার কট আর কোসেক দেখছো, ওহ সেই রকম তো কট আর কোসেক, খালি কট আর কোসেক। আর এটা কি, এটা 8.2 এর ম্যাথ, আর এটা 9.2-তে ছিল, 9.1-এ ছিল, 9.1-এ ছিল তোমাদের ইয়েতে সাধারণ গণিতে। এরপরে সাইন আর কস দেওয়া, এই যে সাইন বাই কস মানে হচ্ছে 10, আর কস বাই সাইন মানে হচ্ছে সেক, তার মানে ট্যান থিটা প্লাস সেক থিটা সমান দেওয়া আছে, থিটার মান বের করতে বলছে, তুমি একটাকে ওই পাশে নিয়ে স্কোয়ার করে দিবা, শেষ। এটা তো 8.1 এর ম্যাথ, পরীক্ষা আসবে না। ওই যেই ম্যাথগুলো করাইছিলাম এগুলো পারবা সবাই। বলছে পি ইকুয়াল টু এক্স হইলে, পি মানে কোনটা? এটা না, তাহলে এটা ইকুয়াল টু এক্স, এক্স মানে কই? ও আচ্ছা, এটা হচ্ছে 8.2 এর ম্যাথ। এটা তো ওই যে কজ আর সাইন দেওয়া, তাহলে কজ স্কোয়ারকে সাইন স্কোয়ার কনভার্ট করে সমাধান করবা। তোমরা কি বুঝতেছো? মানে এখানে যতগুলো সি কিউ আছে সবগুলো সি কিউ আসলে তোমার এগুলো আসলে 8.1 এর ম্যাথ, 8.2 এর ম্যাথ এগুলো আসবে না। এই যে এইটা আবারও সাইন আর কজ দেওয়া, মানে ভাইয়া যতগুলো ম্যাথ আছে তুমি খেয়াল করছো প্রত্যেকটাতে 0 থেকে 2π পর্যন্ত দেওয়া আছে, এবং সবগুলো ম্যাথে সাইন কস কট সেক, মানে যেগুলো তুমি করছো না মাত্র একটু আগে 13 নম্বরের, ওইগুলোই ঘুরে ফিরে আসে। তোমার কি করতে হবে, তোমার এই ম্যাথগুলো একটু দেখতে হবে, একটু সলভ করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি খুব সহজে পেরে যাবা, বুঝছো? তাহলে আই থিঙ্ক তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো সমস্যা হবে না। আমি মোটামুটি অনেকগুলো বোর্ড কোশ্চেন দিয়ে রাখছি, তুমি খালি দেখলেই হবে, খালি অ্যানালিসিস করবা। বোর্ড কোশ্চেন ধুমায়া সলভ করার কোনো কিছু নাই,
তুমি কয়েকটা ম্যাথ অ্যানালাইসিস করবা, দেখবা একটু ব্যতিক্রমধর্মী ম্যাথ আছে কিনা, ওইটা একটু নিজে নিজে সলভ করে ফেলবা, বাট নাই অত ব্যতিক্রমধর্মী ম্যাথ। বুঝছো? ক্লিয়ার? তো আশা করি এই একটা ক্লাসের মাধ্যমে তোমাদের 8.3 সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, এবং এরপরে তোমাদের কোন ক্লাস দরকার সেটাও আমাকে জানাবা। বুঝছো? আর যদি পারো একটু শেয়ার করে দিও, যেন পুরো বাংলাদেশের সবাই যেন এই ক্লাসে দেখতে পারে। তোমাদের বেচে যারা আছে, তোমাদের জুনিয়র বেচে যারা আছে, যারা এই চ্যাপ্টারগুলো নিয়ে ভুক্তভোগী, কারণ আমি নিজে জানি যেহেতু আমি অফলাইনে পড়াই, প্রচুর স্টুডেন্টদের এই চ্যাপ্টারগুলো সমস্যা আছে। আমি চাই না কারো সমস্যা থাকুক, আমি চাই না তোমরা এসএসসিতে খারাপ রেজাল্ট করো। বুঝছো? সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।